ও খালি গল্প দেয়। মাস্টার মশাই পরীক্ষার দিন তো, তা তাড়াতাড়ি স্নান টান করেছে, দেখে না টাইম ওভার হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার। তা প্যান্ট পরতে গিয়ে এক ঠ্যাং ঢুকাইছে আর এক ঠ্যাং ঢুকাইয়া চেন টানতে পারে নাই। এর মধ্যে ওনার ক্লাসের ছাত্র নাম গোপাল কয়, স্যার এই গোপাল, আজকে পরীক্ষার টাইম তুই দরজায় দাঁড়িয়ে স্যার স্যার করছিস কেন রে? এই পরীক্ষা না আজকে তোর? কয়, হ্যাঁ স্যার আজকে পরীক্ষা। আমি জানি তো, রাগ করবেন না। এখানে কেন? কয়, আমার মা আপনার জন্য একটু দুধ পাঠাই দিয়েছে। দুধ কার জন্য? স্যার আপনার জন্য। যেই বলছে আপনার জন্য, ও স্যারে যে রাগ ছিল, রাগ জল হয়ে গেছে বললেন, ওনার জন্য। এখন বলছে কতটুক? কয় 5 লিটার। 5 লিটার? এই ঢাকনা খোল তো, খোল। দেখে হ্যাঁ বালতি পরিপূর্ণ ভরা আছে। এখন জোর হাত করে গোপালকে বলছে, ওরে গোপাল, তোর মা কত ভালো রে, তোরে স্কুলে পড়ায়, তোর মা ভালোবেসে আমার জন্য 5 লিটার দুধ পাঠাই দেয়, শেষে প্রণাম জানাই তোর মায়ের রাঙা ভাই। গোপাল কয়, স্যার মা কইছে ওই কুত্তায় খাও দুধ আমরা খাবো না, মাস্টার মশাই দিয়ে আয় যা। তুমি কি সেই মনে করছো নাকি আমারে? হ্যাঁ, অনর্পিত চরিং চিরাত করুণায় অতীর্ণ কলৌ, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। এইটাই গৌর হরির ভজন পথ মত। গৌর হরি করছে বর্ণনা, আমি নারী নিয়ে কোনো সঙ্গ করব না। আমার প্রশ্ন শুনলেন, জবাব শুনলেন, এই জবাবের অভাব না শুনলে মজা পাওয়া যাবে না, তাই না? তবে তবে আমি যে গৌর হরির কাছে প্রশ্ন করেছিলাম, আমার মনে হয় সে গৌর হরি এইটা না, আর একটা হবে। হ্যাঁ, এটা বোম্বাই মাল, বুঝতে পারছি। আগে প্রণাম জানাই মায়েদের চরণে। কেন জানেন? আপনার যা নিন্দামন্দ করে গেল বুঝতে পারলে না, খালি উলুধ্বনি দিয়ে যাচ্ছে, খালি নিন্দামন্দ করলো আপনাদের। আমি ভাবি যদি আমার বউ থাকতো ওইটা টাকা দিত। সত্যি কয় এখন নাকি নাইটি পরে আর বোতল ধরাই যায়, দেবে না যে ঘোড়ার ডিম। এখন কি গঙ্গার ঘাট আছে? চাটাম দিয়ে যাও খালি, আমার কাছে আছে গঙ্গা। আগে কুলবধূগণ লাল পেরের শাড়ি পরে কাকেতে কলসি নিয়ে গঙ্গার নদীতে বা খালের ঘাটে জল আনতে যেত হেলে দুলে। এখন সে গঙ্গাও নাই, জলও নাই, বোতল দেবে নাকি তোমায়? ওই বাচ্চারা কি খাওয়ায় মায়েরা দিয়া, ওই দেবে নাকি, নাকি কও? হ্যাঁ, সে আগে দিন আগে চলে গেছে। এখন যখন যেমন তখন তেমন কথা কও। গৌর হরি বলি তোমার বরাবরই, বেশি চাটাম দেয়া ভালো না। আমি নাকি বলছি প্রোডাকশন, ওনার গায়ে লেগে গেছে। প্রোডাকশনের বাংলা কি? উৎপন্ন করা, জন্ম দেয়া। খারাপ নাকি ভাষাটা? হ্যাঁ, নিত্যানন্দ 8টা প্রোডাকশন, আমি ইংরেজিতে কইছি, উৎপন্ন করা, সৃষ্টি করা। এটা খারাপ নাকি? তুমি তো ইংরেজি মাঝে মাঝে বলে আসছো ফটাফট করে। হ্যাঁ, আই ডোন্ট নো, আমি জানি না। তো এটা খারাপ জিনিস নাকি? কয় প্রোডাক্ট, আচ্ছা ভালো প্রোডাকশন দিছে, নিত্যানন্দ 8টা সন্তান জন্মাইছে, তা মারা গেল কেন? একটু এটা কইয়ে যাইও, সে তো ভালো মানুষ। ওর 8টা সন্তান একটাও বাঁচে নাই না, 6টা মারা গেছে, 2টা ছিল। এই 6টা মরল কেন? এইটা বলে যাইও। সে তো সাধু মানুষ, পূর্ণ কুম্ভ। 8টা সন্তান জন্ম দিল, সবার মধ্যে খুলে বলা ভালো, তার 6টাই মারা গেল। সাধু মানুষের সন্তান মরবে কেন? 2টা সন্তান বেঁচে ছিল, মেয়েটার নাম গঙ্গা আর ছেলের নাম বীরভদ্র। ওই পানিহাটিতে বাড়ি ছিল। আমাদের এত চাটাম দিলে তো হবে না। আমি বলেছিলাম হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা। কলির জীবের মানুষের হরিনাম ভিন্ন কোনো গতি নাই। বলে চৈতন্য চরিতামৃতে নাই, নিয়ে আসো, আমি দেখাই দিচ্ছি। যাও, আমি দেখাই দিচ্ছি আছে কি না, চাটাম দিয়ে যাও নাকি? আমি বলভদ্র, অনেক পড়াশোনা করেছি। আমি তোমার মায়ের খেন্তি মায়ের কুত্তা চাটা দুধ না, আমি বুঝলাম। হ্যাঁ, এই গল্প মনে হয়ে গেছে। হবে কিছু কিছু বৈরাগীর দল, খুলে বলি সভ্য সবার তল, পরের বিধবে নারী নিয়া পরকীয়া বদন করে। আছে না টুলু বৈরাগীর দল? হ্যাঁ, আমি আর কি বলবো মশাই, ধর্ম সবারটাই। গৌর হরি এই বৈরাগীর শ্রাদ্ধ করে গেছে আগে, তাই কয় নাই এক বৈরাগী নাকি 3টা মার্ডার করা নাকি ফেলাই দিয়েছে কোন কায়দা করিয়া।
হ্যাঁ, গৌর হরি বই রেখে নিন্দা করে গেছে, আমি কেন করব বলো? আমি তো ওই কিছু ফটকা গোসাই আছে না, গোসাই গোসাই যারা যারা তাদের আছে একটা ধারা, তাদের আমি বারে বারে প্রণাম জানাই। যারা গোসাইর ভাব নিয়ে পরের বাড়ি দীক্ষা দিয়া ভালো মন্দ খায় আর মাসে মাসে চাঁদা নেয়, আছে না একদল বাবা, এই ধর্ম সবাই আছে। ওরকম এক গোসাই দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, বুঝলে? দীক্ষা দিয়ে দেখলো এই গ্রামে যে আমার শিষ্য হয়েছে, ও আমি 6 মাস বসে খাবো, অসুবিধা নাই। পরের বাড়ি ভালো মন্দ খেতে খেতে কি বলবো, সবার সাক্ষাতে পেট মোটা হয়ে গেছে, এরকম ঘি ঘু খাইয়ে বেড়ায়, তবে না পরের বাড়িটা, হ্যাঁ। তাই পেট মোটা হয়ে গেছে, এখন ভাবে আরো 6 মাসের খাবার তো জোগাড় করতে হবে। মনে আছে বাবু ওই গ্রামে গিয়ে আবার কিছু দীক্ষা দেব। হাঁটতে হাঁটতে যখন ওই গ্রামে যেতে চায়, আগেই সন্ধ্যা হইয়া যায়। ভাবে মাঝখানে বড় মাঠ, পাড়ি দিলে যদি রাত হইয়া যায়। মনে আছে ভাবো ওইখানে বড় ডাকাত আছে, রাত বেশি গেলে শেষে কোন জায়গায় যাব? তো মনে আছে ভাবো আমি এপারেই থাকবো, ভোরবেলা আমি ওই গ্রামে গিয়ে দীক্ষা দেওয়া শুরু করব। এখন এইখানে বসে যখন তার সন্ধ্যা হইয়া যায়, খুলে বলে ধর্মসভায় আশেপাশে তাকাই, দেখে সন্ধ্যা তো হয়ে গেল, কোথায় থাকবো? দেখে তেমন ঘর বাড়ি নাই, একটা ভাঙা ঘর, নিবারণ চাষা, চাষবাস করে খায় গরিব মানুষ। দেখে রাস্তার পাশে টিপ টিপ করে একটু আলো জ্বলছে, ডাক দিয়ে বলছে জয় রাধে, মাগো ভালো আসো। গোসাইকে কায়দা আছে বলো, বুঝলে? চিতই ভরে গিয়ে জয় রাধে মানে ফোটা মোটা কাটা তো চিতই ভরছে গিয়ে। এখন নিবারণের বউ দেখে সর্বনাশ, অনেকদিন ভাবছি দীক্ষা নেবো, গোসাই মোটে পাই না, এত তাজা মোটা গোসাই এ ছাড়বো না। মনে আছে বাবু গোসাইকে আজকে রাখবো, কালকে দীক্ষা নিতে তারপরে ছাড়বো, এই চিন্তা করে অন্তরে ডাক দিয়ে বলে তার স্বামীদের, কি গো দেখো গোসাই এসছে, মেঘনা চাইতেই জল, কয় দর গোসাই রে কায়দা করে। স্বামী স্ত্রী দুইজন কয় গোসাই কি কথা নেবেন, রাতটা আমার বাড়ি থাকবে না, তো গরিব মানুষ। মনে আছে ভাবো একটু দীক্ষা কালকে সকালে আপনার কাছ থেকে নেবো। ওভাবে আমি তো তাই চাই, এই রাতটা এখানে তো কাটাবো। একদম জায়গা মতো গাড়ি দিয়ে দিছে, বুঝলে? হ্যাঁ, বেশ একটু কায়দা করে গোসাইরে থাকতে দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রী রাত্রেবেলা যুক্তি করতে, শোন সকালবেলা তো দীক্ষা নিতে হবে, বলে বলি তোর সাক্ষাতে কিছু পয়সা করির ব্যাপার আছে, আবার পাশে 2-1 লোক নিমন্ত্রণ করে বৈষ্ণব সভা দিতে হবে, এটা ব্যাপার থাকে না মা, টাকা পয়সা গরিব মানুষ। দুইজনে যুক্তি বুদ্ধি করতে বউ রাত ভরে কয় শোন আমি লাঙল গরু বাছুর নিয়ে হাল চাষ করতে যাব, হাল চাষ শেষ হবে ওইখানেই গরু বাছুর ছেড়ে দিয়ে ওইখান থেকে বাজার নিয়ে যাবো, টাকা পয়সা ব্যাগ রেডি করে রাখ, আমি ভোরবেলা একসঙ্গে নিয়ে বেরিয়ে যাবো। ওই চিন্তা করে অন্তরে শুয়ে আছে বিছনার পরে, ভোরবেলায় ব্যাগ টাকা পয়সা নিয়ে উনি হাল চাষ করে ওইখান থেকে বাজারে চলে গেছে নিবারণ চাষা। আর এদিকে কি করছে গোসাই, সকালবেলা ঘুম থেকে উঠে ওই প্রাতক্রিয়া মানে ব্রাশ টেরাস করা, পায়খানা বাথরুম গিয়ে বেশ কায়দা করে ফ্রেশ হয়ে একটু চেয়ার দিয়ে দিছে, ঠ্যাঙের ফারে পা দিয়ে বসে আছে গোসাই সকালবেলা। হ্যাঁ, বিশ্রী গন্ধ আসছে রে এইখান থেকে, না ভাই আসল দিয়ে না, ওই গোসাই করছে আর কি। হ্যাঁ, ওই কিসের গন্ধ রে? কয় দেখে ওই যে পোলো আছে না, মাছ ধরা পোলো, ওই এর নিচে কতগুলো পচা পুঁটি মাছ ওই চাপা দিয়ে রাখছে, বিশ্রী গন্ধ আসছে, ওই নাকে গেছে গোসাই। পয়সালা আজকে তো এই গেলাবে আমার, এ তো খাবো না। ডাক দেওয়ার স্ত্রী বলছে আমা শোন, কি তুই আজকে আমার কথা নিস, আজকে কিন্তু আমি সারাদিন নিরামিষ। দফা সাইডে দিছে কই, বুঝলি? বেশ, ওর স্বামী তো বাজারে চলে গেছে, ঢুকে দেখে এই বড় শোল তাজা মোটা, বললেন গুরুদেবের মতো চেহারা, গায়ে হলুদ হয়ে গেছে, ওই তিলক কাটে না গোসাইয়ের ওই দাগ দাগ ভাব আছে না, আপনারা জানেন মোটা তাজা যদি শোল মাছ হয়, ওই শালা দিয়ে আমার গোসাইয়ের মতো রে। ওটার দাম কত? কয় 800 টাকা দিতে হবে। কয় ঢুক আমার ব্যাগের মধ্যে, গুরু সেবায় লাগাবো। সামনে আগাইছে, দেখে ক্যাত 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 করতেছে মাগুর মাছ। হ্যাঁ, এ কত কিলো? কয় 1200 টাকা কিলো। কয় ঢুকা, ওই 1 কিলো দে, সব ঢুকা আমার ব্যাগে, গুরু সেবা দেবো তো একদিন দেবো, কত আর খাবি গুরুদেব, ঢুকা। তাহলে কি কি মাছ হইলো মা? মাগুর মাছ। ওরে বাবা, যেতে না যেতে দেখে কি ওই যে বজ্র পলে যেমন এই কই মাছ ওঠে না পুকুর থেকে, ওই যে 10-15টা হলুদ হয়ে গেছে বুক, ওই আনকে হাজির করছে এক আদিবাসী। এ দাম কত? কয় 800 টাকা কিলো। কয় সব ঢুকে আমার ব্যাগে। তাহলে শোল মাছ, কই মাছ আর মাগুর মাছ। দেখে বাজারে আজকে ভারী ভিড়। এ ভাই ওখানে কি রে এত ভিড় কেন? কয় বাংলার ইলিশ ঢুকছে। কয় সরা অধিক সর। লোকজন তাকে এসে কি ব্যাপার, এই চাষা মানুষে বাজার করার পয়সা নাই, ঠেলে সামনে যায় কোন জায়গায় রে? এ কত কিলো? কয় বাংলার মাল 1800 টাকা কিলো। কয় ঢুকা, সবচেয়ে বড় মালটা ঢুকা ব্যাগে। ওজন করিয়া দেয়, লোক তাকাই দেয়, কি ব্যাপার রে এত টাকা পয়সা কোথায় ফেলো রে? তো
তাহলে শৈল মাছ, কই মাছ, মাগুর মাছ আর ইলিশ মাছ এই নিল। এবার কি করছে, হাঁটা দিয়েছে, দেখে গঙ্গা থেকে টাটকা চিংড়ি মাছ, গলদা চিংড়ি। দাদা এই মাথা ধরলে লেজ দিয়ে বাড়ি মারে, তাহলে বোঝেন কত বড়। ওই আজই করে 1,500 টাকা কিলো, কয় ঢুকে কপালে যা আছে গুরু সেবায় লাগাবো। আটা দিছে, ভাবলো বাজার তো মাছ মাছ হয়ে গেল সব, তরকারি তো কিছু নিলাম না। চিন্তা করে অন্তরে একটু সবজি না নিলে হয়। এবারে গিয়ে দেখেছি লম্বা লম্বা বেগুন আছে না, সরু সরু, কি শৈল বেগুন না কি কয়, ওই 1 কিলো ঢুকেছে। শয়লা বেগুন না নয়লা বেগুন একটা হবে, ওই মাল ঢুকিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে ব্যাগটা রেখে গুরুদেবকে প্রণাম করছে। শৈল মাছ লাভ দিয়ে গুরুদেবের ধুতির উপর পড়ে, ওরে বাবা রে কি মাল! শোল মাছ দেখে গুরুদেবের কাজ হয়ে গেছে। ওই চেহারা তাজা মোটা, গুরুদেব শালা ভাবে এত 3 তলা 4 তলা শিষ্য করলাম, এই মাল তো দেখাইতেই পারে না, খাওয়া তো দূরের কথা। ইস, এদিক দিয়ে আমি নিরামিষ করে ফেলাইছি, নিরামিষের দফা সাইডে দিছে তো দিক দিয়ে। ওর স্ত্রী ডাক দেবা, কি গো এ কি করছো, এত টাকা পয়সা খরচ করে বাজার করছো, গোসাই তো আজকে নিরামিষ। এই কি বলিস নিরামিষ? স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে গেছে, আর গোসাই কায়দা দেখতেছে লাখ জোরে লাখ। কিছু সময় পর দেখে ওই মাছ বেরোচ্ছে, গোসাই কি এরা আছে? মদ খাইয়ে যেমন বদ হয় না, ওনারও কাজ হয়ে গেছে বুঝলেন। শালা ক্যাত ক্যাত করে মাগুর মাছ বেরোচ্ছে, ইলিশ মাছ। বাবা রে, এদিকে নিরামিষ করিয়ে তো সাইডে দিছে, কি করবে? কয় ও শালা না খাইয়ে আমি যাবো না, কপালে। কয় বাবা তোরা ঝগড়াঝাটি করিস না, প্রথম তোদের বাড়ি আসলাম, তোদের অকল্যাণ হবে এটা তো আমি চাই না। আর গোসাই একটু ব্যবস্থা করেন। কয় দাঁড়া, ব্যবস্থা করছি দাঁড়া। এখন গোসাই ব্যবস্থা করবে কি করে? তোকে ঘরে পঞ্জিকা আছে নাকি? পঞ্জিকা? ওই দূর সাতা পঞ্জিকা, আমরা পড়াশোনা জানি না, পঞ্জিকা ভাবো কোন জায়গায়? বেকায়দায় ফেললি, মাছ খাবো কোন কায়দায়? এই তা ছেলে ফেলে স্কুলে যায়? কয় যায় তো। কোন ক্লাসে? কয় টুতে পড়ে। কয় এখন ট্যুর বই লই আই, বিধান বাইর করবে ট্যুর বই দিয়ে, বুঝলেন? মাছ তো খেতে হবে, ট্যুর বই লই আয়। এখন ট্যুর বই দিয়ে কি করবেন গোসাই? কয় নিয়ে আয় না। ট্যুর বই আনতেছে, আর ওই ট্যুর বইয়ের পাতা উল্টাচ্ছে, আর মাথায় শ্লোক বানাচ্ছে, কি দিয়ে কি করা যায়, সংস্কৃত শ্লোক বানাচ্ছে মাথায়। ওটা তো বান, খালি ট্যুর বই উল্টে, ওতে কি সংস্কৃত আছে নাকি? হ্যাঁ। কয় বাবা খাওয়া যাবে, অসুবিধা নাই, এই দেখ লেখা আছে। কি গুরুদেব কি লেখা? কয় দেখ লেখা আছে, সকল আকুল চিত্ত কবজি মম জীবন, ইলিশ মৎস্য রাজস্ব মজগুরু মদ গুরু প্রিয়, বার্তাকু সহজে কোনো গলদা চিংড়ি নিরামিষ বানাই ফেলাইছে সৌলভ, বুঝলেন? কয় গুরুদেব কি বলেন, এতে ওই লেখা যায়? এই দেখ পরিষ্কার লেখা আছে। ওরা ভাবে থাকতেও পারে, আমরা তো পড়াশোনা জানি না। হ্যাঁ, শ্লোক বানাই ফেলাইছে। সকল আকুল চিত্ত, মানে শোল মাছ দেখে গুরুদেবের চিত্ত আকুল হয়ে গেছে, ও শালা না খাইয়ে ছাড়বো না। কবজি মম জীবন, কই মাছ ও তোমার জীবনের জীবন, পরাণের পরাণ, ওটার ছাড়বো কেন? তাহলে সকল আকুল চিত্ত কবজি মম জীবন, ইলিশ মৎস্য রাজস্ব, মাছের মতো রাজাই তো ইলিশ। পরাণ এতদিন পাস নাই, আজকে পাইছি জম্বের গেলাগি ইলিশ। তাহলে সকল আকুল চিত্ত কবজি মম জীবন, ইলিশ মৎস্য রাজস্ব মজগুর মদ গুরু প্রিয়, বার্তাকু সহযোগেন গলদা চিংড়ি নিরামিষ। বার্তাকু মানে বেগুন, সংস্কৃত ভাষায় বেগুনকে বার্তাকু বলে। ওই যে সংস্কৃত বানাইছে না। কয় মা শুনিস, এই বেগুনের সঙ্গে এরও রক্ত নাই, চিংড়ি মাছেরও রক্ত নাই। এই বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে প্রথমে রান্না করে, আর ওইটা থরে থরে রান্না করে সাজাই রাখবি, তারপরে একটু ছিটাইয়া এই বেগুন চিংড়ি দিবি, কথা নেই, সে নিরামিষ ভঙ্গ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, খাওয়া যাবে। এরকম গোসাই তো ওই গৌর হরির দলের লোক হইলে ভালো হয়, বললা? হ্যাঁ, ওই দলের লোক হইলে ভালো হয়। এইরকম গোসাই বললে আমি ডাক দিয়ে বললাম, আমার গিন্নির ধারে একটু দীক্ষা নিলে ভালো হয় সংসারে। কয় না, ও ছাতা নেবো না। কেন? ওই বাড়ি রাঙ্গার দিক কয় কি জানো, ওই গোসাইটা কি জানি করে, ভালো না। আসলে তো একদল আছে না বাবা, পরকীয়া বদন করে, পরকীয়া। এরা জানে না পরকীয়া কারে কয়। পর মানে শ্রেষ্ঠ, ক্রিয়া মানে ভালোবাসা। পর মানে গোবিন্দ বা গুরুদেব, গুরুদেবের সঙ্গে ভালোবাসা। আর এরা পর মানে ভাবে পরের বউ, বুঝলা? কায়দা করে ফেলাইছে। এরা ভাবে পর মানে পরের বউ, ওই কিয়া কিয়া কইরে শাখা সিঁদুর বাইঙ্গে টুলু বইরে কি দোলাটা দেয়। একদল আছে কালাচান্দের মত, দলাচন্দের মত, কত যে বাবা পথে গৌরী জানে ভালো, উনি ওই দলের লোক তো। হ্যাঁ, তা এই যে করে করে এই সংসারটা দিছে দহাসিরে। হ্যাঁ, তাহলে এই পরকীয়া বড় কঠিন বাবা। ভগবানকে
পতি সাজাইয়া নিজে স্ত্রী হইয়া এই স্বামী স্ত্রী রমণ করতে হয়। বড় কঠিন জিনিস, এ বৃন্দাবনে ছাড়া সাধারণ মানুষের দ্বারা হয় না। কি বলছে কবি? পরকীয়া রতি কিবা তার গতি, কেমন তার আচরণ, অমৃত বিষেতে যে পারে মিশাতে সেই পায় পরম ধন। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসাইয়া নিজে, সাধকের মন করে উচাটন, কামের কামিনী সাজে। কামিনী রূপিণী রস্বরূপিণী কুলবিলাসিনী নারী, কন্দর্প পুরুষে ভাবের এই আবেশ হয়েছে বেভিচারী। ক করে ল করে মহামন্ত্র স্বরে পঞ্চদশ স্বরযোগে, স্বতন্ত্র স্বতন্ত্র কামবীজ মহামন্ত্র সতত অন্তরে জাগে। মদন মদন মোহন মোহন মদন মদন শোষণ স্তম্ভন, মোহন পঞ্চবান, রতিরসকালে গতিপথ ভোলে অটলে চলে উজান। সেই অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা, তা না হইলে দফা সারা সাধু সাবধান বলে না, সাধু সাবধান সর্রে বলে না। এই জায়গার ধন যেন হরণ হয় না, সবসময় সতর্ক থাকবা। এরা আগেই কি করে, পরের বউ নিয়ে আটা দিয়ে আরম্ভ করে দেয়। আছেন দেখুন কত সেবাদাসী আছে না, সেবাদাসী জল পাত্র দিয়ে ঘরে। ওই গুরুদেব শিষ্যের বাড়ি গেছে, অল্প বয়সের শিষ্যের জামাইটা মারা গেছে। গুরুদেব বলছে, ওই যুবতী মেয়েটা কে রে, বিধবা? কয় কেন আমার মেয়েটা? কয় আগুন ঘরে রাখিস না বাবা। কয় কি করবো, জামাইটা অল্প বয়সে মারা গেছে বাবা। কয় গুরু সেবাই লাগাই দে। কয় গুরু ভাবো কই, কেন গুরু সেবাই লাগাই দে, মানে ওনার দেখা ওনার দিয়ে দাও। এই দলের গুরু এখন বেশি দেখা যায়। গুরুদেব ডাউটি করলো বর্ণনা, বাবা স্ত্রী সঙ্গ বেশি করা ভালো না, ওতে ক্ষতি হয়। কয় বাবা আমি যে পারি না। গুরুদেব কয় তুই দিয়ে আমার মতো না, আমি তো তাই। বুঝলেন, যে গুরু করে বেশ্যালয় গমন, সেই গুরু আমার পতিত পাবন, এটা মানা যায়। যে গুরু অঙ্ক বোঝে না, এই প্লাস হুলেস করে সূত্র জানে না, তার কাছে কি শেখা যায়? তবে যে গুরু চেতন গুরু, কথা মিথ্যা নয়, তার কাছে পরপরে যাওয়ার সম্পদ বটে রয়। নাম আছে 3 প্রকার, খুলে বলি সভ্য সবার ভিতর। একটা নাম আছে কি জানো? গৌর হরিয়ের ধারেও যায় নাই, বাহ্যিক নাম হরে কৃষ্ণ। এই মালা ভাবে তিলক কাটে, রাস্তা দিয়ে আটাআটি করে, দেখবেন আছে না? প্রচন্ড শীত, ওই জপের মালা হাতে নিয়ে হরে কৃষ্ণ করে, বাজার ঘাটে যায়। হ্যাঁ, প্রচন্ড শীতে কি করে, ওই চাদর গায়ে তার উপর দিয়ে মালা বাইর করিয়ে দেয়, হরে কৃষ্ণ দেখাচ্ছে লোকরে আমি কৃষ্ণ নাম জপ করতেছি। নাম দেখানো, এ দেখানো, এটা বাহ্যিক নাম। অষ্টম প্রহর নাম হয় হরে কৃষ্ণ, রাগ রাগানিতে গায়। ওর নিচে আর একটা ভদ্রলোক বসে রয়, এদের নাম ভুল হলে এর নাম ভুল হবে না, মহাশয়। উনি আস্তে আস্তে গায়, নিজে গায় নিজে সরে। ওই যারা রাগ রাগিনীতে গায়, ওদের চেয়ে এটার নামের জোর বেশি, তেজ বেশি। দেখানো নয়, নাম করবা বনে আর ঘরের কোণে আর মনে মনে। আর একটা নাম আছে অজপা নাম। লালন ফকির বললেন, এই ঘরের ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখির পায়। নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করতে হয়, তারে অজপা নাম কয়। সাররে মন ভবেরই আশা, অজপা নামে কররে নেশা। একটা কথা আছে না, ওই অজপা নামটা কি? নিঃশ্বাসে প্রশ্বাসে নাম নিতে হবে। আপনি খাবেন, থাকবেন, শোবেন, ঘুমেন, বাথরুমে যাবেন, নিঃশ্বাস কি বন্ধ হবে আপনার? ওই শ্বাসে শ্বাসে নাম চলবে। শ্বাস টান দিয়ে সেই শ্বাস উপরে পাঠাই দিতে হয়। গুরুর কাছে এই নাম রয়। একবার নাম নিলে যত পাপ হবে, পাতকের সাধ্য নাই সংসারে তত পাপ করে। তাহলে আমরা এতবার নাম করছি, আমাদের পাপ তাপ জানো কেন যায় না সংসারে? একবার নাম করলে বাবা যদি হইয়া যায়, আমরা লক্ষ্য করবো কোন কথায়, এটা বলেন আমার। এই যে মাইকম্যান দাদা এক সুইচ দিয়ে ছেড়ে দিয়েছে, বলি আপনাদের কাছে, উনি চলতেছে, আমরা গান করছি, হরিনাম পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে, কি যাচ্ছে না? উনি কি বারে বারে টেপাটেপি করতেছে নাকি? সুইচ একবারই চাপ দিয়ে দিছে। হ্যাঁ, এই যে ইউটিউবার দাদারা আছে, ওরা যখন ছাইড়িয়া দিয়ে বসে রয়েছে, তাই নাম যদি একবার টিপ দিলে কাজ হয়, বারে বারে নাম করে কোন কথায় পারবা? গৌর হরি এই জায়গায় যেতে পারবা? তুমি বোম্বাই হরি, তুমি সেই জায়গার হরি না, আসল জায়গায় তো গা দাও নাই। অত সোজা না, এ ফর্মুলা গুরুর কাছে রয়। অজপা জপ করতে হয়। তাহলে একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। শাস্ত্রীকে এটা মিথ্যা ব্যাখ্যা দেয়? কখনো সম্ভব নয়, এটা মিথ্যা ব্যাখ্যা না, সত্যি। এই নামটা জানতে হবে, গুরুর কাছে আছে। চেতন গুরু যারা দেহটাকে জানে, তাদের কাছে রয়। তাহলে একবার নাম, এক ভদ্রলোক শ্বশুর বাড়ি বেড়াতে যাবে, জলে দিয়ে যেতে হবে নদী পথে, তার ঘরে নৌকা নাই।
পাশের বাড়ি এক ভদ্রলোক তারে ডাক দিয়ে কয়, দাদা আমি তো শ্বশুর বাড়ি যাবো, আমার মনে আছে ভাবো তোমার তো দুইখানা নৌকা, আমি একখানা তোমার কাছ থেকে পাবো? তা সেই ভদ্রলোক বলছে, হ্যাঁ দাদা আমার তো দুখানা নৌকা আছে, তাহলে তুমি কোনখানা নেবে? উনি বলছে, কোনখানা তোমার কেমন? বলছে, একখানা নৌকা আছে, তোমার শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে 20 বার জল সেচতে হবে, নাহলে ডুবে মারা যাবা। কয় দাদা আর একখানা? কয় আর একখানা 1 সেচা দিলে হবে, তুমি কোনখান নেবা? কয় কে 20 বার সেচতে দেয়, 1 সেচা খান নিলেই তো ভালো হয়, একবার সেচে বসে থাকবো। কয় অত সোজা না, ওই ঘাটের তা সেচা ধরবা, শ্বশুর বাড়ি গিয়ে সারান দেবা, এই 1 সেচা। বুঝলা? মানে নাম যদি একবার ওই অজপা নাম চালু হয়ে যায়, জীবনের বন্ধ হবে না, কোনো সময় চলতে থাকবে সেই নামের কথা। এই নাম নাম নয়, আরো নাম আছে, এই নাম নিয়ে চলো সেই নামের কাছে। চারিধারে চারি রস কুঠরি করিয়া, তার মধ্যে হরি নাম লহ পুরাইয়া, সে যদি থাকে কিছু তাই করে সার, সেই নাম নিয়ে হবে যে ভব সিন্ধু পার। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো সবে এবার। তাহলে গৌরহরির কাছে কেউ যায় না, কিন্তু গৌরহরি কোনোদিন কোনো মহিলা বা জলপাত্রী সেবাদাসী নিয়ে সঙ্গে ঘটতো না, দেখাতে পারবেন না। উনি এই রাধাকৃষ্ণের তত্ত্ব, জীবাত্মা পরমাত্মার মিলন ঘটাতো। তাই গৌরহরি করছে বর্ণনা, আমার বৈষ্ণবের দলে যারা যারা ওই মেয়ে ছেলে নিয়ে সঙ্গ করে, আমার সঙ্গে পরিচয় দেবে না, তারাই দিল 13টা অপসম্প্রদায়। তারা জানেন, আউল বাউল কর্তা ভজা নেরা দরবেশ সাই সহজিয়া সখী ভেকি ইসমাত জাত গোসাই, এই 13টাকে অপসম্প্রদায় বলে তাড়িয়ে দিল। কেন? ওদের সঙ্গে মেয়ে ছেলে ছিল। যাও, ওসব চলবে না। এর কয় পরিষ্কার ভজন। এই শ্বাস প্রশ্বাসের যে খেলা রয়, একবার আরম্ভ হয়ে যদি যায়, মরার আগ পর্যন্ত তার নামই চলতে থাকে হৃদয়, অসুবিধা নাই। এই জায়গা এই নাম যদি করা যায়, তাহলে জীব পরপারে যেতে পারে, অসুবিধা হয় না কোনো সময়। আর হরে কৃষ্ণ কইছি তুই পারবা, গৌরহরির দলের লোক সব। হ্যাঁ, তাহলে আমার কথা কি, ঘরে বসে যদি আমি সাধন ভজন করতে পারি, বলে বলি গৌরহরি তোমার বরাবরই, আমি কেন সন্ন্যাসে যাব? কেন গৃহে ছেড়ে মাকে কাঁদিয়ে 14 বছরের কষি বিষ্ণু প্রিয়াকে ছেড়ে কেন যাবো আমি সন্ন্যাসের পরে? কয় না, ওটা আমার চালাকি সন্ন্যাসী। কেন? তুমি ভগবানের চালাকি করবা কেন? কি বললেন গৌরহরি? চতুরের চূড়ামণি আমার গৌরহরি কি বললেন? নিজে আচার্য ধর্ম জীবের শিখায়, তাই না? তাহলে তুমি যদি চোর হইয়া চোর ধরতে দাও, তাহলে মানুষ তো এই কলে যাবে নাকি কপ? হ্যাঁ, তা নিত্যানন্দ মহাপ্রভু উনি সংসারে থাকলো, বললো না কি? আমি বললাম ভোগ ভালো না ত্যাগ ভালো? উনি বললো ত্যাগ ভালো, ভোগ ভালো না। যদি ত্যাগ করে না আসতাম তাহলে কবি গান গাইতে পারতাম। আমি বউরে ত্যাগ করে এইখানে আমি আর ঘরে যাবো না নাকি? কাইলি তো যাবো না। বোকা, এই সাধারণ কথা বলো কেন তুমি? এটা ত্যাগ করা কয় না। এই যে আপনারা ঘরে ত্যাগ করে আসেন, আবার তো থাকবে না ফ্যামিলি নিয়ে, অসুবিধা আছে নাকি? এটা ত্যাগ পায় নাকি? তুমি তো জনমের মতো তোমার মারে ছেড়ে চলে গেছো গৌরহরি, কি তোমার আমার ভিক্ষা করে করে খেলো না? ত্যাগ কোনোদিনও মা ভালো না। হ্যাঁ, এই ভোগের চেয়ে ত্যাগ ভালো বলে তোমার মতন পাগলে। ওই ত্যাগের চেয়ে ভোগই ভালো। সংসারে আত্মসুখ না থাকলে সংসারে থাকবো কেমন? পাকাল মাছের মতো। পাকাল মাছ সংসার করব, কিন্তু জানতে হবে সংসার চিরদিন থাকতে পারবো না, এটা ভাবতে হবে। তাহলে মনে হিংসা অহংকার আসবে না, তাই না? এই যে মায়ার সংসার, আমরা মোহ মায়ার মোহে মোহিত হয়ে আছি দুনিয়ায়। কেন? আমার ছেলে, আমার মেয়ে, আমার 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 করতে করতে কাল কাটালাম। কিন্তু সাধু মহন্ত মকর যারা এই জালের ফাঁস কেটে যেতেছে, তারা একটা গান আছে শ্রী গোসাই, এই সংসার ও সাগর রূপে হয় হারে মানব মিলছে দেখে। এই সংসারটাকে সাগরের সঙ্গে তুলনা করছে এই সংসার। তাহলে এই সংসার যদি সাগর হয়, তাই সাগরে মাছও আছে। মাছ কারা? আমরা। সংসার ও সাগর রূপে ভাই হারে মানব মিন ছেড়েছে, মিন মানে মাছ। তাহলে এই মাছ ধরা পড়ে কিসে? সাগরে জাল ফাটলে। তাহলে আমরা মায়া ফাঁসে আটকে গেছি, বুঝবেন কথা? সংসারে আমার আমার বলে মায়া ফাঁসে আটকে গেছি। এই ফাঁস থেকে কারা যেতে পারে? যারা সাধু মহন্ত মকর, যারা এই জালের ফাঁস কেটে যেতেছে, তারা যারা জ্ঞানী মানুষ সংসারে বসে আত্মত্যাগী হয়ে সংসার করবে, সংসারের গায়ে কাদা লাগাবে না কোনো সময়। এমন মানুষ হলে পরে খুলে বলি তোমার ধারে সংসারে বসেই ভগবানকে পাওয়া যায় যায় যায়। ভোগ ভালো ভালো
ভালো, তাকে খালি গন্ডগোল। হ্যাঁ, ওই যে মীরাবাই গেছিল না স্বামী সেইটা একদিন মীরাবাই। তবে হ্যাঁ, আত্মসুখ থাকলে হবে না, প্রকৃতি না হইয়া যদি করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কয় আমি না হারিব তাহার বদন। প্রকৃতি মানে মেয়ে ছেলে, প্রকৃতি হইয়া যদি প্রকৃতির কাছে যাওয়া যায়, একটা মেয়ে ছেলে যদি একটা মেয়ে ছেলে কাছে যায়, ও মা তার কি মরার থাকে কোনো ভয় থাকে না। একটা পুরুষ সাইজে যদি মেয়ে ছেলের কাছে যায় তার মরার ভয় থাকে। তো প্রভু বলছে প্রকৃতি না হইয়া যদি প্রকৃতির কাছে যায়, প্রভু বলতে তার মুখ দেখা নাহি যায়। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। অর্থাৎ মেয়ে ছেলে কখন হবা, যখন তোমার কাম কামনা থাকবে না দেহে। তুমি পুরুষত্ব দেখালে হবে না, এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, তোমরা পুরুষ। হ্যাঁ, অত সোজা না। এই মীরাবাই একদিন ঘুরতে ঘুরতে বৃন্দাবনে গেছে, রূপ গোস্বামীর আশ্রমে গেটের পাশে দাঁড়াই আছে। এখন গেটে রূপ গোস্বামীর একটা শিষ্য ছেলে দাঁড়াই আছে। মীরাবাই একটা চিঠি লিখে দিয়েছে, কথা নে ভাই, চিঠিটা তোমার গোসাইজির কাছে দেবা। এখন গোসাইজি রূপ গোস্বামী পড়ে দেখে, এতে লেখা আছে যে মীরাবাই একটা মেয়ে ছেলে আমার সঙ্গে দেখা করতে চায়। রূপ গোস্বামী কলম ধরে নিচে লিখে দিল, আমি কোনো প্রকৃতির মুখ দর্শন করি না, মানে আমি কোনো মেয়ে ছেলের মুখ দেখি না। মীরাবাই চিন্তা করলে অন্তরে, গোসাই প্রকৃতির মুখ দেখে না বললে আমারে। উনি তার নিচে আবার লিখেছে, তোমার গোসাইজি কবে স্বামী হলো। আমরা জানি বৃন্দাবনে এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, তা তোমার ওই গোসাইজি এই বৃন্দাবনে কবে আবার স্বামী হলো, নিচে লিখে দিল। ওই চিঠি যখন আবার ওনার কাছে গেল, সর্বনাশ, আমার তো ভুল হয়ে গেছে। আমার দেহে যদি কাম কামনাই না থাকবে, তাই মেয়ে ছেলে মুখ দেখলে আমার কি সুবিধা, কোন জায়গা হবে? তাহলে আমার তো এখন অহংকার, আত্মঅহংকার। সত্যি তো, এ তো বড় জ্ঞানী মানুষ। তাড়াতাড়ি এসে গেট খুলে মীরাবাইয়ের চরণে মা মা বলে ঢলে পড়লো সেই সময়। তাই বলছে প্রকৃতি না হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কয় আমি না হেরিব তাহার বদন। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। এই জায়গায় গেলে পরে খুলে বলি, তোমার ধারে এই নাম করলে কাম কামনা না থাকলে সে সংসারে বসে ভগবানকে পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না কোনো সময়। তাই সংসার ছেড়ে তোমার গেলে কেন, ওই কপট সন্ন্যাসী কেন নিলে? তুমি তো ভগবান, খুলে বলি তোমার সভা বিদ্যমান। ভগবান জায়গায় বসে সব কিছু করতে পারে। কয় চোর হয়ে চোর ধরতে গেছি, বাহ, এই শিখাও নাকি মানুষ? হ্যাঁ, ভগবানের কপটতা মানে চালাকি, এ কেন আসবে তোমার ভিতরে? এটা মোটেই ভালো নয়। এটা গান গাইলে ভালো হবে নাকি মামা? হ্যাঁ দাও, এটা গান গাই। তাহলে বলছে আপনারা সবাই রাধা আর বাবারা কৃষ্ণ, সবাই কর্ষণ মারা কৃষ্ণ, কর্ষণ করা কৃষ্ণ। আর ধারা উল্টেলে যদি রাধা হয়, তাহলে বৃন্দাবনে যে রাধা রানী আর কৃষ্ণ লীলা করে, ওটা কোন রাধা? হ্যাঁ, বৃন্দাবনে যে লীলা করে সেইটা কোন রাধা আর কোন কৃষ্ণ? দেহের ভিতরে যদি রাধা কৃষ্ণ মিলন ঘটানো যায়, কেন তাহলে মহাপ্রভু বৃন্দাবনে যায়? কথা নিয়ে একটু ভালো করে বুঝাইয়ে দিই। হ্যাঁ, গায় ছোট আসো। তুমি কবে আসবে বাঁশরি বাজায়া?
গেথে ফুলের মালা, চোখের জলে কুসুম তুলে ভরিয়াছি ডাল। ফুলবাসরে বিনে সুতে গেথে ফুলের মালা, চোখের জলে কুসুম তুলে ভরিয়াছি ডাল। সোহাগে চন্দন রাশি গুলে নয়ন জলে, আদর করে রাখিয়াছি পরাইব ভালো। আমার মনের মালা দিব গলে, মনের মালা দিব গলে, দুলিয়া দুলিয়া আমার বন্ধু নদিয়া আইবে তবে বাসরিয়া না পলার কাছে নদিয়া আমার কাছে নদিয়া আমার বন্ধু আইবে তবে বাসরিয়া। সারা নিশি জেগে জেগে প্রহর গনি, হাত ছানি দিয়ে ডাকে ভোরের আগমন। ওরে সারা নিশি জেগে জেগে প্রহর গনি, হাত ছানি দিয়ে ডাকে ভোরের আগমন। কোকিলের কুহুতান ডাকিয়া সুধা, আর আসবে না শ্যাম সুখ পাখি বাসরাই না। তবু বুঝ মানে না অবুঝ হিয়ায়, বুঝ মানে না অবুঝ হিয়ায়, থাকি পথ চাহিয়া আমার বন্ধু নদিয়া আইবে তবে বাসরিয়া না পলার কাছে নদিয়া আমার কাছে নদিয়া আমার বন্ধু নদিয়া আইবে তবে বাসরিয়া না। বাসি হলো ফুলমালা শুকালো চন্দন, সব গিয়াছে আছে শুধু বুক ভরা বেদন। ওরে তাইলে বলি নিত্যানন্দ কেন পূর্ণকুম্ভ? নিত্যানন্দ যেজন ছিল তার কথা বলা ভালো, ভক্তদল বসে বসে করিবেন শ্রবণ। বসে শোনেন আপনারা নরনারী, অবধূত বলে ডাকতো তাকে গৌর হরি। এই যে আমাদের মেন লাইনে খড়দাহ স্টেশন আছে না, খড়দাহে ভাঙন লেগেছে, খড়দাহে লেগেছে ভাঙন। বসে শোনেন সুধীজন, সূর্যকান্ত সরকার সাইনবোর্ড লিখে দেয়, এই গঙ্গার ভাঙন যে থামাতে পারিবে আমার 2টি কন্যা তাকে দান করব, আমার 2টি কন্যা তাকে দান করব, আমার সম্পত্তি দিয়ে দেব। এইটা বলল। বসে শোনেন ভক্তদল, এই কথা যখন দেখলো গৌর হরি, বসে শোনেন নরনারী, ডাক দিয়ে নিত্যানন্দর কাছে কয়, নিত্যানন্দ, নামের দাহিকা শক্তি প্রকাশের এই একটা সুবর্ণ সময়। কি বলবো আপনাদের স্থলে, নিত্যানন্দ যেজন ছিল গেল তখন গঙ্গার সেই ভাঙন কুলে, শুকনো খড় হাতে নিল, জয় হরি বলে বাহু দুটো ঊর্ধ্ব দিকে তুলে হরি নামের হুঙ্কার দিয়ে যখন গঙ্গায় ফেলে দিল, হরি নামের ধ্বনি পাইয়া ওই খড়ে বাঁধন দিল দিয়া ভাঙন থেমে গেল। এই তারপরে খড়দহ মানে ভাঙন আটকানো, খড় দিয়ে ভাঙন আটকানো মানে ওই জায়গার নাম হলো খড়দহ। বুঝলেন? তাইলে সেই নিত্যানন্দ ওই দুটো মেয়ে নিয়ে আসলো গৌরহরির দ্বারে, ডাক দিয়ে বলে, প্রভু কি করব? আমি বললাম তাই তুমি সংসার করো, সংসারে যাও, গৃহ ধর্ম প্রচার করো। তাতে কি হয়েছে? 8টা কেন, যদি পারতো সময় থাকলে আরো 2টো দিত, আরো 2টো জন্মায় দিত। কি বাবা আপনারা কি কন? তা শোনেন, দুর্গা ঠাকুর দেখা ভালো, তা পিছন দিয়ে দেখা ভালো না। ঠাকুর দেখা ভালো,
পিছন দিয়ে দেখা ভালো না। আমরা যারা কবি আল না, আমরা কবি গান গাই না, শাস্ত্রের অলি গলি ঘুরে ঘুরে আমাদের সব নখদর্পণে। অনেক গোসাইরা কবি সরকারদের ভয় পায়, কেন কোন জায়গা কি কইয়ে বসে বোঝা যায় না, আর একে মুখটুকু ভালো না। এই আপনারা লক্ষ্মী মায়ের মতন আছেন বলে বারবার মা কই। এর ভিতরে এক জায়গায় গেছিলাম গান গাইতে, পাশে এক মহিলা, মনে আছে, আমি না পারে কইলাম কি, আমি এই আধ ঘন্টা আপনার যন্ত্রণা সহ্য করতে পারি না, 30 বছর ধরে বাড়ির লোক করে কি, কয়েই দিছি আর কি। এমন এই একটা ভালো কথা বলি, এর ভিতর যদি বারবার উনি একটা অন্যরকম ঠেলি ওঠে আর কি, গজগজাই ওঠে। তাহলে নিত্যানন্দ মহাপ্রভু যিনি পূর্ণ কুম্ভ ছিলেন, তিনি তার প্রেমে ঘাটতি হয় নাই। পূর্ণ কুম্ভ হওয়ার পরে যদি একটু উতরাইয়ে পড়ে, তাতে দোষ হবার নাই। একদিন বিবেকানন্দর স্বপ্ন দোষ হয়েছে, স্বামী বিবেকানন্দ স্বপ্ন দোষ বোঝেন তো, স্বপ্ন দোষ হয়েছে আর কি। ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে বলছে, ঠাকুর এই যে ঘুমে আমার ধন হরণ করে নিয়ে গেল। ঠাকুর বলে, এই সারদা দেবী বলছে, শোন, কলসি না ভরলে পরে উত্তরইয়ে পড়ে না। তাহলে নিত্যানন্দর পূর্ণ কুম্ভ ছিল, এরপরে 8টা হইল। তুমি একটু বিচার করিয়ে দেখো, তোমার হইছে না হইছে তা তো জানি না, তুমি কত জায়গায় কত কি নষ্ট করিয়ে ফেলাইছো, হিসাব করিয়ে দেখো। আর একটা প্রশ্ন করেছে, জবাব দেবো, একটা গান গাই। আসলে আমরা যত সময় গান গাই, মানে বর্তমানে এত সময় ধরে গান গাওয়া সরকার পাওয়া যায় না। আসলে আমি ছোট কি না, ওনার জন্য একটু খাইটিয়ে গাই। বুড়ো হইলে মনে হয় আমারও একটু থাকবে না। আশীর্বাদ করেন আমি যেন বুড়ো না হই। বুড়ো না হইলে তো আর ওই ভাব আসবে না। যাক, দাও বাড়ি দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ শোক দুঃখ তাপ দূরে যাবে, শোক দুঃখ তাপ দূরে যাবে, গাহরে মন ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ নামে হাসা নামে কাদা, নামে ঘোচে চিত্তের ধাঁধা, নামে হাসা এই নামের মধ্যে আছে বাধা, নামের মধ্যে আছে বাধা, চিত্ত বিনোদ রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ এই নামেতে প্রেমে ভাসাবে, কামেরও কামনা যাবে, নামেতে
নামে যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ নামে যার ও মন সে তো আর রে না লক্ষ, সে তো আর রে না লক্ষ, ধর্ম অর্থ মোক্ষ। এই যাগযজ্ঞ হোম কর্মের বাঁধন, মরমে না মেনা কাদন, পাগল বিজয় বলে সাধন ভজন, বিজয় বলে সাধন ভজন, তারক ব্রহ্ম হরি নাম। আজি নাম বড় না প্রেম বড় সেজন, জানিবারে চায় সত্য কথা বলে যাব আজি ধর্মের আঙিনায়। তুমি শোনো শোনো বলভদ্র, বলি তোমার ধারে, নাম প্রেম আলাদা নয় বলিলাম তোমারে। নাম কি? নাম হচ্ছে মুখ্য জানি গো, তোমার ধারে বলি, বসে বসে শ্রবণ করুন ভক্ত মণ্ডলী। আজি প্রেম হলো গৌণ জানি গো এই জগতের গায়, সত্য কথা দিলাম বক্তৃতা আজি গে তোমায়। প্রেম হলো ও মুখ্য, নাম গৌণ হয়, সত্য কথা তোমার কাছে আমি বলি এ সময়। আচ্ছা বলছে নাম বড় না প্রেম বড়? মনে করেন আমি কৃষ্ণ নাম করছি, তাই না? হরে কৃষ্ণ বলি ভক্তগণ, আখি জলে ভেসে তারা প্রেমেতে মগন। আচ্ছা কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ আমার সামনে উদয় হলো, তাহলে কে নাম করব? তখন কি করব? কৃষ্ণের চরণ বন্দন গো প্রেম সহকারে, পরে জানি বৈষ্ণবগণ এই চরাচরে। তাইলে প্রেম জানি গো মুখ্য গো, আমি তোমার কাছে কই, আজি আমার কথায় তোমার মনকে করে নিও সই। একদিনের এক ঘটনায় আমার মনে পড়ে গেল, কালিদাস কৃষ্ণদাস নামে দুই ভাই ছিল। কৃষ্ণদাস কালিদাস নামে দুই ভাই, কৃষ্ণদাস বিদেশে চাকরি করে তাই জানাই, কালিদাস বিদেশেতে জানি চাকরির সূত্রে যায়, কৃষ্ণদাস বাড়ি থাকে শোনেন সুধিচয়। কৃষ্ণদাস কি আপনাদের মন কি চঞ্চল হয়ে গেছে? কৃষ্ণদাস আর কালিদাস নামে দুই ভাই। কালিদাস বিদেশে কাজ করে, প্রতি মাসে কাজ করে করে টাকা পাঠায় কৃষ্ণদাসের ধারে, আর চিঠিতে লিখে দেয় কি, ভাই কথা নিবি, এই টাকাগুলো সৎ কর্মে ব্যয় করবি। ছোট ভাই কৃষ্ণদাস গো মনে করে ভাবনা, জগতে সৎকর্ম কি আমি তাই জানি না, এই জন্য একজন বৈষ্ণবেরও কাছে যায়, ডাক দিয়া বলে শোনো ঠাকুর মহাশয়, বলো ভালো কাজ এই জগতে সৎকর্ম কি বা হয়, সত্য কথা জানিতে চাই বলো আজ আমায়। এই
কথা যখন জানি শুনতে বটে পেল, ডাক দিয়া কৃষ্ণ দাসকে কহিতে লাগিল, সাধু সেবা আরো জানি গো, বৈষ্ণব সেবন এর থেকে ভালো কর্ম হয় না কখন। এই কথা কৃষ্ণ দাস যখন শুনতে পায়, আখি জলে ভেসে বৈষ্ণবের সেবা করায়। মাসে মাসে টাকা পাঠায় ওই যে কালিদাস, ওই টাকা দিয়ে বৈষ্ণব সেবা করে তাহার বাস। তাহার বাসে বৈষ্ণব সেবা প্রতি মাসে হয়, এমনি ভাবে 12 বছর কেটে জানি যায়। 12 বছর পরে যখন কৃষ্ণ দাস হয়ে এলো, ডাক 12 বছর পরে যখন কালিদাস এলো, ডাক দিয়া কৃষ্ণ দাসকে বলিতে লাগিল, ও ভাই কি কর্ম করিয়াছিস আমি জানতে চাই, 12 বছরের টাকার হিসাব আমায় দেওয়া চাই। এসে দেখতে পারে কালিদাস 12 বছর ধরে ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছি, কিন্তু ভাই কিছুই করে নাই, আমাদের যেমন কুড়ে ঘরখানা ছিল সেই রকমই আছে। ডাক দিয়ে বলছে, শোন শোন কৃষ্ণ দাস, আমি বলি যে তোর ধারে কি করেছিস এত টাকা বল আমার বছরে। তখন কৃষ্ণ দাস বলে, জানি গো ওই না কালী দাসের ঠাই, বৈষ্ণব সেবা 12 বছর করাইয়া যায়। 12 বছর ধরে বৈষ্ণব সেবা করাইয়াছি আমি, বলি আমি তোমার কাছে শোনো দাদা তুমি। বলে এই কথা শোনার পরে কালিদাস মোটে রাগে একদম চন্ডা মূর্তি ধারণ করছে। ওমা, কেউ যদি ভাই বিদেশে থাকে, ছোট ভাই যদি বিদেশে থেকে কাজ করে টাকা পাঠায়, আর 12 বছর পরে যদি এসে দেখে ভাই সেই সব টাকা বৈষ্ণবদের খাওয়াইয়ে দিয়েছে, মাথা ঠিক থাকে? থাকে কন? ওরও থাকে নাই। বলে তুই বৈষ্ণব সেবা করাইছিস মানে ডাকি, কত খাই লাগছে, রাগ হয়ে গেছে। শোন শোন ভাই, তুই আমার কথা নিবি, আমার সব টাকা তুই আমায় ফেরত দিবি। আমার টাকা যদি ফেরত দিতে না পারিস ভাই, তোকে মেরে ফেলাবো আমি, সত্য বলে যাই। বলে টাকা যদি না ফেরত দিস এর তোরে মারি ফেল। তখন কি করিল ওই যে কৃষ্ণ দাস গো, মনে মনে ভাবে ওই বৈষ্ণবের বাড়ি এখন আমার যেতে হবে। যেজন বলেছিল সাধু সেবার থেকে ভালো কর্ম নাই, সাধু সেবা করাইয়া বিপদে পড়ে যাই। ওই যে বৈষ্ণবের বাড়ি গো, যখন কৃষ্ণ দাস যায়, ডাক দিয়া বলে তখন সেই মহাশয়, কৃষ্ণ দাস তুমি এখন আমার কথা নেবা, মিথিলাতে ধর্মরাজের বাড়ি চলে যাবা। ধর্মরাজের বাড়ি যাবা গো, তোমার ধারে বলি ধর্মরাজ শুনিবে তোমার কথা সকলে। বলল কি ওই বৈষ্ণব ঠাকুর, তুমি কথা নেবা, মিথিলায় ধর্মরাজের বাড়ি যাবা। ধর্মরাজের বাড়ি গিয়ে বলবা ধর্মরাজ কি করে, অর্থের বিনিময় সবার পুণ্য কেনে। অর্থের বিনিময় ধর্মরাজ তো সবার পুণ্য গ্রহণ করে। বলছে ঠিক আছে। ধীরে ধীরে হরি হরি বলে গো ওই কৃষ্ণ দাস উপনীত হলো গিয়া ধর্মরাজের বাস। ধর্মরাজের বাড়ি যখন সেজন চলে যায়, ডাক দিয়া ধর্মরাজ তাহারে সুদায়। বলে কেন তুমি এলে গো, বলো আমার ধারে, শুনিতে যাই তোমার কথায় আমারও কুহরে। কৃষ্ণদাস ডাক দিয়ে বলে ধর্মরাজের ঠাই, আমার পুণ্য বিক্রয় করে অর্থ আমি চাই। ধর্মরাজ বলে তাহলে একজন গণক প্রয়োজন, যে গণনা করবে তোমার ধর্মের কি ওজন। এমনি ভাবে একজন গণক গো ওরে সেথায় তখন এলো, ডাক দিয়া ধর্মরাজ বলিতে লাগিল, বলো 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 গণক ঠাকুর,
বলো আমার ধারে কৃষ্ণ দাসের কত পুণ্য সঞ্চয় হতে পারে। এই কথা গণক ঠাকুর যখন শুনিল, ধর্মরাজের কাছে তখন ডাকিয়া বলিল, তোমার রাজ্যের সময় আরো 3টে রাজ্য হলে এর ধর্ম নিতে পারো তুমি সুকৌশলে। ধর্মরাজ বলছে কি, ধর্মরাজের কাছে গণক কি বলছে, তোমার এইরকম রাজ্যের মতন যদি আরো 3খানা রাজ্য হয় তাইলে তুমি ওর পুণ্য নিতে পারো, নাইলে নেওয়া দায়। ধর্মরাজ কি করিল, নিজের রাজমুকুট খুলে কৃষ্ণদাসের চরণে নিবেদন করলো। আর কি করলো, তার শ্বশুরে একটা রাজ্য ছিল সেই রাজ্যটাও দান করে দিল। গণক ঠাকুর বলে 2টো রাজ্য হলো, আর একটা রাজ্য কি? তখন ভেসে ভেসে নয়ন জলে গো। ধর্মরাজ বলে, আমার দেহ রাজ্য তুলে দিলাম আজ তাহার চরণ তলে। ওই বৈষ্ণবেরও চরণ তলে গো, তাহার দেহ তুলে দিল। প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল। তাইলে স্বয়ং ভগবানে বৈষ্ণব সেজে বৈষ্ণব সেবা করার উপদেশ দিল। সেই ভগবান বৈষ্ণব হয়ে ধর্মরাজের বাড়ি যাওয়ার উপদেশ দিল। সেই ভগবান গণক হয়ে ধর্মরাজের সভায় উপনীত হল। তাইলে বৈষ্ণব কৃষ্ণদাস প্রেম আর নাম মিশ্রিত করে ভগবানের সেবা করেছিল, তার জন্য। এরপরে কি হলো, এরপরে যেই ঘটনা ঘটে বলি আপনাদিকের ধার, 2জন অদৃশ্য হয়ে গেছে, কেহ নাই আর। 2জন সেইখান হতে অদৃশ্য হয়ে গেল। এই কথা মেনে তখন কৃষ্ণদাস আসিল। কৃষ্ণদাস মনে মনে তখন ঠাকুরের কথা ভাবে, বলে আমায় রক্ষা করেছে জানি শ্যাম মাধবে। বাড়ি ফিরে যখন জানি সেজন চলে আসে, ডাক দিয়া বলে তখন দাদারও শখ আসে, দাদা এই রাজ্য তোমার। বলে কার কাছে বেচলি? বলে ধর্মরাজের কাছে। তখন কালিদাসের বিবেক ছাড়া দিয়েছে, আজকে তোর ভাই বৈষ্ণব হয়ে বৈষ্ণবের চরণধুলি গায়ে মাখিয়ে প্রেমানন্দে সাধুর বাজারে গেল, তুই কি করলি? আত্ম উপলব্ধি হয়েছে। ডাক দিয়া বলে তখন গো কৃষ্ণদাসের ধারে, ওরে ভাই তোর চরণে মিনতি জানাই এবার। শোন শোন ভাই, তুই আমার কথা বটে নিবি, তোর পুণ্য ফলে রাধা কৃষ্ণকে দেখাবি। তখন একটি তুলসী পত্রের উপর গো নয়ন জল দিয়া কৃষ্ণ নাম যখন জানি দিলেন লিখে। তখন কি করছে? কীর্তন, কৃষ্ণ 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 বলে কাঁদিতে লাগিল। কৃষ্ণ 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 বলে কাঁদিতে লাগিল। নয়ন জলে বক্ষ তাহার প্লাবিত হইল। নয়ন জলে বক্ষ তাহার প্লাবিত হইল। আর নয়ন জলে বক্ষ তাহার প্লাবিত হইল। নয়ন জলে বক্ষ তাহার প্লাবিত হইল। তখন ডেকে বলে কৃষ্ণের ঠাই, ডেকে বলে কৃষ্ণের ভাই, ডেকে বলে কৃষ্ণের ঠাই, ডেকে বলে কৃষ্ণের ভাই। তোমার মোহনবাসী শুনতে চাই, ডেকে বলে কৃষ্ণের ঠাই। মোহনবাসী শুনতে চাই, ডেকে বলে কৃষ্ণের ভাই। ওরে গোলক হতে শ্রীকৃষ্ণ তাই করিল শ্রবণ। যথায় ছিল কালো শশী, আমার কৃষ্ণ দাসের পাশে আসি দাঁড়ালো তখন। আমার কৃষ্ণ বাজায় বাঁশরি, আমার কৃষ্ণ বাজায় বাঁশরি, ওই বাঁশিতে কয় কিশোরী, কৃষ্ণ বাজায় বাঁশরি। ওরে গোলক হতে রাধারানী তাই করিল শ্রবণ।
সপ্ত সখী একত্তরে ডেকে বলে রাধার ধারে শোনলো সখী শোন। ওই শোন কৃষ্ণের বাঁশি বাজে রাধা 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 বলে। ওই ওই শোন কৃষ্ণের বাঁশি বাজে রাধা 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 বলে। আমার বন্ধুর বাঁশি বাজে সখী, আমি কেমন করে গৃহেতে রই, বন্ধুর বাঁশি বাজে সখী। তারা সারি 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 যায়, তারা সারি 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 যায় রাধা কৃষ্ণের নিত্য লীলায় সারি 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 যায়। যেথায় ছিল কালো শশী বাম ভাগের আই রূপসী, তখন সে দাঁড়াইল দুজন। আজ রাধা কৃষ্ণের মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দ হরির আগমন। এবার প্রেমানন্দ আসিল, প্রেমানন্দ আসিল, নিরানন্দ নাসিল, প্রেমানন্দ আসিল। তাহলে প্রেম স্বরে যদি কেহ কৃষ্ণ নাম করে, যদি কেউ অর্থ দান করে জানিয়ে সাধুর বাজারে, তার সকল জ্বালা দূরে যায় এই বৈষ্ণবেরও কৃপায়। বৈষ্ণবগণ যদি কাউকে করেন কৃপা দান, তাকে কৃপা করেন আমার জানি গো স্বয়ং ভগবান। তাই আপনারাই আমার কথা নেবেন, আমায় একটু আশীষ দান করিবেন, যার দ্বারা জীবন ভরে বেঁচে আমি থাকি। তবে একটা কথা চরণ ধরে আপনাদের বলে রাখি, দেখেন এই যে মধুর অনুষ্ঠান কমিটি করেছে দান, তার জন্যই অনেক অর্থের প্রয়োজন রয়।